রামকৃষ্ণদেব মানে গদাধর চট্টোপাধ্যায় যদি এখন কামারপুকুরে আসেন, মনে হয় গাইড নিতে হবে, গাইড। খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম গ্রামে বেরুগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের বাৎসরিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হলো ধর্মসভা ও অন্যান্য অনুষ্ঠান। বেরুগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের মঠাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভাস্করানন্দজি মহারাজ এবং বেরুগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শ্রী কালী শঙ্কর মজুমদার বলেন, বাৎসরিক অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠিত হয় মঙ্গলারতি, রামকৃষ্ণ কথামৃত পাঠ, তারপর হয় প্রভাত ফেরি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও মা শারদা এবং স্বামী বিবেকানন্দ মহারাজের প্রতিকৃতিতে মাল্যদান করে প্রভাত ফেরি শুরু হয় শঙ্খ ও উলুধ্বনি সহ ঢাক ও অন্যান্য বাদ্যযন্ত্রের মাধ্যমে। তারপর একে একে বিশেষ পূজা এবং হোম, গীতাপাঠ, ভক্তিগীতি, যোগব্যায়াম, গীতি আলেখ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুর 1টায় শুরু হয় প্রসাদ বিতরণ। দুপুর 2টো থেকে শুরু হয় ধর্মসভা। ধর্মসভায় অংশ নেন কলকাতার বালিগঞ্জের রামকৃষ্ণ সাধন কুটিরের মহারাজ শ্রীমৎ স্বামী অর্থ বোধানন্দজি, জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী প্রবুদানন্দ জি মহারাজ, বিশিষ্ট সমাজসেবী শ্রী শ্যামসুন্দর সেন, বিশিষ্ট সমাজসেবী শ্রী গৌতম ঘোষ, বিশিষ্ট সমাজসেবী ও দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম, সেবাশ্রমের সম্পাদক অজিত কুমার হাটি, বিশিষ্ট সমাজসেবী মৃত্যুঞ্জয় পালিত সহ অন্যান্যরা। সন্ধ্যায় 6টায় অনুষ্ঠিত হয় বিশেষ মঙ্গল আরতি এবং সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হলো বাউল গান। সভামঞ্চের অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শ্রী দুর্গা শিব রায়। এই কথাটা আমি বলার জন্য আমি বলছি, অর্থাৎ আমি সবচেয়ে ধরবো তোমার রামের চরণ, সেটা হচ্ছে ধর্মসভা। এবং এই ধর্মসভা উপলক্ষে প্রত্যেক মা বাবাকে বলছি, আপনারা দয়া করে থাকুন। অল্প ফিরে যাবেন না, দয়া করে একটু ফিরে যাবেন না, একটু একটু হইতে হয়ে থাকুন। আর ওখানে এই উৎসবের যেটি মূল বৈশিষ্ট্য, মূল আকর্ষণ ধর্মসভা, কর্তা পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রভুত্থানন্দজি মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ বিবেকানন্দ কর্তা। কেন না, মেয়েরা লেখাপড়া শিখবে, নাটক পড়বে, নভেল পড়বে, পড়ে উচ্চ হয়ে যাবে। হ্যাঁ, অতএব ওদের লেখাপড়া শিখবে, ইংরাজি শিখবে। একজন মা এসে মা শারদার কাছে দুঃখ করছে যে আমার সব মেয়েদের বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে, বিয়ে দিতে পারছি না। তখন মা গ্রামের দিকে তো পরিবেশন করার জন্য খুবই কষ্টের মধ্যে চলছি। তাই এই গ্রামের মানুষ সবাই এগিয়ে এসে আমাদের এই ব্যবস্থা করলে আমরা খুব উপকৃত হব। সম্মুখে জায়গা আছে, তবু আমরা পাই না। তাই আমাদের সকলেরই মনের কষ্ট আছে, যে জায়গাটির জন্য আমাদের খুবই কষ্ট হচ্ছে। তো বছর নয় এই উৎসবে আমি আসি এবং এনাদের সঙ্গে সহযোগিতা করি। এই উৎসব যারা করছেন দীর্ঘ আজ প্রায় 30-35 বছর, ওনারা আমার সঙ্গে যায়, আমাকে সহযোগিতা আমি যতটুকু পারি ওনাদের এখানে সববারই আসি। তো এটি অনুষ্ঠানটি যাতে আমাদের আরও ভালো হয়, আরও এই মন্দিরটা আমরা সকলে করতে পারি বা আরও মহারাজার দিকে আমাদের প্রতি বছর নয় আনতে পারি, কাজে আমাদের খুব আনন্দ। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জীবন অনুধ্যান করলে আমরা দেখতে পাবো যে অধিকাংশ সময় তিনি থাকতেন অন্তর্মুখী, আধ্যাত্মিকভাবে ডুবে থাকতেন তিনি। তবে যতক্ষণ সাধারণ, ততক্ষণ সংসারের খুঁটিনাটি বিষয় তিনি ছিলেন সদা সতর্ক। চোখ কান খোলা থাকতো সংসারী মানুষের চেয়ে অনেক বেশি। নিজের জীবনচর্যা দিয়ে তিনি আমাদের বুঝিয়ে দিতেন কিভাবে সংসারে থাকা উচিত, কিভাবে সকলের সঙ্গে মেলামেশা করা উচিত, কিভাবে দায়িত্ব কর্তব্য পালন করা উচিত। তার জীবনের এমন কিছু শিক্ষণীয় ঘটনা আজ আমরা আপনাদের সঙ্গে তুলে ধরব। বিষয় দৈনন্দিন সাংসারিক জীবনে শ্রী রামকৃষ্ণ। প্রথমেই বলি তার অতিথি পরায়ণতা। তিনি ছিলেন খুবই অতিথি পরায়ণ।
তার কাছে যারা যেতেন তাদের সকলের সঙ্গে তিনি এতই মধুর ব্যবহার করতেন যে তার মিষ্টি কথা শুনতেই তার কাছে আবার যাবার ইচ্ছে হতো। আনন্দজি মহারাজ আমাকে অনেকদিন আগে থেকেই বলছেন যে আপনাকে আসতে হবে একবার, কিন্তু জয়রামবাড়ি থেকে দূরত্বের থেকেও রাস্তার যা দেখলাম পরিস্থিতি, একবার একবার থামতে হচ্ছে, লোককে জিজ্ঞাসা করছে, একবার থামতে হচ্ছে, জিজ্ঞাসা করতে হচ্ছে। এ প্রচুর আঁকা মাকাশি অজগর সাপের মতো চারিদিকে বেরিয়ে যাচ্ছে তো, এই আর কি করে অবশেষ এলাম। এসে আপনাদের যে উৎসাহ উদ্দীপনা তা আমাকে এবং আমার সঙ্গে যারা এসেছেন তাদের সকলকে মুগ্ধ করেছে। এই আশ্রমের বয়স কিন্তু অনেকটাই হয়েছে, সেই অনুযায়ী উন্নতি হয়নি, কিন্তু তাতে হতাশ হওয়ার কিছু নেই। যে গাছ দীর্ঘস্থায়ী হয় সেই গাছ ধীরে ধীরে বড় হয়, আর যে গাছগুলো হুড় করে বাড়ে ও একটা ঝড়ই পড়ে যায়। কালকে এখানে ঝড় হয়েছে নাকি? আমাদের ওইদিকে তো হয়েছে, বহুত গাছ ওরকম দেখুন পড়ে গেছে, কিন্তু বট গাছ পড়েছে, একটা অশ্বত্থ গাছ পড়েছে, পড়েনি। এরা ধীরে ধীরে বাড়ে। রামকৃষ্ণদেব মানে গদাধর চট্টোপাধ্যায় যদি এখন কামারপুকুরে আসেন, মনে গাইড নিতে হবে, গাইড, যে আমি কোনখানে জন্মেছিলাম, কোনখানে ছোটবেলায় কাটিয়েছি, এটা কি সেই কামারপুকুর চিনতে পারবে না, পুরো শহরের মতো হয়ে গেছে। অবশ্য ওনারা অন্তর্যামী, সর্বদাই আছেন, সর্বদাই দেখছেন। রামকৃষ্ণদেব বলেই গেছিলেন যে কামারপুকুর জয়রামবাটি সব এক হয়ে যাবে, মানে জুড়ে যাবে। মাঝখানে যে যত ফাঁকা মাঠ সব এখন ক্রমশ বাড়ি হচ্ছে, ওখানে এখন এক কাঠা জমি কিনতে গেলে দমটি বেরিয়ে যাবে, প্রচুর রেট। হ্যাঁ, তা সুতরাং এইখানে যেহেতু বসেছেন, কেউ আস্তে আস্তে ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়ছে। শ্রীরামকৃষ্ণ দেবের নিজের ভবিষ্যৎবাণী আছে, নিজের ফটোতে ফুল দিয়ে পুজো করে বলেছিলেন মা শারদাকে যে একদিন এই ছবি ঘরে ঘরে পুজো হবে, ঘরে ঘরে পুজো হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে দাদু যদি রামকৃষ্ণদেবকে ঘরে না আনে তো নাতির বইয়ের মলাট হয়ে ঢুকে পড়ছে, নাতি যদি না আনে তো দেখা যাবে যে ক্যালেন্ডারের ভেতরে লুকিয়ে ঢুকে পড়ছে সব জায়গায়। কেন আমাদের শ্রীরামকৃষ্ণ মা শারদার বিবেকানন্দের যে ভাবধারা, সেখানে কোনো গণ্ডি নেই। মা শারদার নামের আগে একটা বিশেষণ মাঝে মাঝে দেওয়া হয়, সেটা হলো গণ্ডি ভাঙা মা। এই যে শফিকুল ভাইকে আমি নিয়ে গেছিলাম আমাদের জয়রামবাটিতে, শফিকুল ইসলাম রিপোর্টার, বিবেকানন্দের জন্মোৎসবে, তার নাম দুলাল ভাই। হ্যাঁ, মানে আমাদের কোথাও কোনো গণ্ডি থাকবে না, ভগবান কোথাও কোনো গণ্ডি করে যাননি। এই গণ্ডি মেরে দিয়েছিল লক্ষণ, সীতারকে বলেছিল বৌদিকে যে গণ্ডি দিয়ে দিলাম, লক্ষণ রেখা গণ্ডি, এই গণ্ডি তুমি পেরোবে না। সীতা কিন্তু কথা মানেনি, গণ্ডি ভেঙে বেরিয়েছেন। রাধা গণ্ডি ভেঙেছে, সে তার যে ওই যে ননদ ছিল কি জটিলা কটিলা, ওদের শাশুড়ি গণ্ডি ভেঙে বেরিয়েছে। বিবেকানন্দ বলেছেন যে মা শারদাকে অবলম্বন করে জগতে একদিন গার্গী, মৈত্রী, এই সমস্ত ব্রহ্মর্ষি মেয়েদের জন্ম হবে। আজকে আমাদের দেখুন মেয়েরা সব গণ্ডি ভাঙছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে ভারতবর্ষের রাষ্ট্রপতি থেকে আজকে বোধহয় যার জন্মদিন কল্পনা চাওলা মহাকাশে গেছিল, মহাকাশে। আর ইন্দিরা গান্ধীকে পাশে বসিয়ে প্লেনটা চালাতো যে, তার নাম দুর্বা ব্যানার্জি, পাইলট। সুতরাং মেয়েরাই হচ্ছে অ্যাকচুয়ালি সেই সকলেই সেই ভগবতী, সেই আদ্যাশক্তি। যে কোনো ধর্মসভায় যাই দেখি যে মায়েদের সংখ্যা বেশি, মেজরিটি। ওরা কিছুদিনের মধ্যে ভুলে যায় যে এই জগৎটা কিন্তু ফালতু। ছেলেদের বুঝতে একটু টাইম লাগে। ছেলেরা
যখন টাইম পায় গিয়ে তাস পেটে বসে বসে তাস খেলে। মেয়েরা কিন্তু টাইম পেলে ওরা কিন্তু ধর্মকর্ম করে, সংসারে ঠাকুর ঘরে ঠাকুর পুজো, দীক্ষা নিলে জপ করা, মন্দিরে যাওয়া, তুলসী গাছে জল দেওয়া, সন্ধ্যাবেলা প্রদীপ দেখানো, কোথায় বড় গাছে জল দিচ্ছে, বিভিন্ন দেবস্থানে যাওয়া, এই ধর্মসভায় যাওয়া, যে কোনো জায়গায় ওরা মেজরিটি। কেন? এই স্বামী বিবেকানন্দের ভবিষ্যৎবাণী যে মাকে অবলম্বন করে জগতে মেয়েদের উত্থান হবে। বড় জিনিস হচ্ছে স্বামী প্রবোধানন্দজি মহারাজ যেটা বললেন, আমি তার নিমন্ত্রণে জয়রামবাটি গিয়েছিলাম, সেখানে সে আশ্রমেতে আমি ছবি দেখছিলাম যে সেখানে স্বামী বিবেকানন্দ যখন খুব ছোটবেলা ছিলেন, তার বাবা একজন কলকাতা হাইকোর্টের একজন নামকরা লয়ার ছিলেন, তার কাছে অনেক ব্যক্তি আসতো। তিনি বিভিন্ন ক্ষেত্রে এত ছোটবেলাতে যে জাত কোন দিক দিয়ে যায় সেই জন্য সমস্ত গোত্রের যে হুকো থাকতো সেই হুকো তিনি টেনে প্রমাণ করেছিলেন যে জাত বলে কিছু নেই। আজকে বর্তমান যুগের যে সমস্যা, এই জাতপাতের সমস্যা, ভেদাভেদের যে সমস্যা, সেই সমস্যা সমাধান কিন্তু স্বামী বিবেকানন্দ অনেক আগে করে গেছেন। এই যে মহারাজজি বললেন না, যে 1500 বছরের দিক নির্দেশনা তিনি দিয়ে গেছেন। তো আমরা যদি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, মা সারদা দেবীর তাদের জীবন চরিত্র যদি আমরা গবেষণা করি, চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমরা সমাজ ব্যবস্থাটা পরিবর্তন হয়ে যাবে। বেশি কিছু বলবো না। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমরা খুব কম জানি। তিনি তার জীবনী পড়লে, আমি যেহেতু জয়রামবাটিতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল স্বামী বিবেকানন্দ সম্বন্ধে, সেখানে আরো অনেক কিছু পড়ার আমি চেষ্টা করলাম। সেখানে পড়ার যে চেষ্টা করে আমি যেটা বুঝলাম যে তিনি কিন্তু এই কথা বলেছিলেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মানে জীবকে যে ভালোবাসে সেই ঈশ্বরকে পাবে। বেরুগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমে সকাল থেকে আজকে কি উপলক্ষে কি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এবং কে উপস্থিত ছিলেন? আজকে বেরুগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমে ঠাকুরের অর্থাৎ ভগবান শ্রী রামকৃষ্ণদেবের 189তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বেরুগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হলো ঠাকুরের জন্মতিথি। এখানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাটি, স্বামী প্রবোধানন্দ বালিগঞ্জ, রামকৃষ্ণ কুঠি, স্বামী অর্থপ্রদানন্দ। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্যামসুন্দর সেন, গৌতম ঘোষ এবং বিলাস দাস অর্থাৎ মোল্লা শফিকুল ইসলাম। আর সকাল থেকে কি অনুষ্ঠান হলো? সকালে ভোর 4টেয় মঙ্গল আরতি, প্রভাত ফেরি, গীতা পাঠ, ঠাকুরের কথামৃত পাঠ এবং ভক্তিগীতি, আশ্রমের রামকৃষ্ণ সেবাশ্রমের নিবেদিতা পাঠচক্রের গীতি আলেখ্য এবং ধর্মসভা। তো আর ঠাকুরের প্রসাদ বিতরণ তো হয়েছে? হ্যাঁ, ঠাকুরের প্রসাদ বিতরণ এখানে প্রায় 3,500 থেকে 4,000 মানুষ প্রসাদ পেয়েছেন। সন্ধ্যা 7টায় সন্ধ্যা 7টায় বাউল গান আছে। এই মুহূর্তে আপনাকে শুধু আমি দেখছি না, দীর্ঘ কয়েক বৎসর যাবৎ দেখছি। বয়স অতিরিক্ত হলেও আপনি কিন্তু এখনও কর্মের সাথেই থাকেন। ঠাকুর, মা এবং বিবেকানন্দ মহারাজ বলেছিলেন যে কর্মযোগ, আপনি এখনও আছেন। সকাল থেকে কি করলেন বা কি অনুষ্ঠান? না, আমি কিছু করতে পারি না, কারণ হচ্ছে আমি এখন শারীরিকভাবে খুব অসুস্থ এবং দুর্বল। ওই যে মাত্র ঠেক দিই, সহযোগিতা করি, আর ওই বড় খুঁটির মতন ধরে থাকি। কখন এসছেন এখানে? হ্যাঁ, কখন এসছেন? আমি এখানে 7টা 7:30 এসছি। এখনও আছেন? আচ্ছা, আর 1 ঘন্টা থাকবো এখনো। সন্ধ্যায় কি প্রোগ্রাম আছে? সন্ধ্যা আছে প্রোগ্রাম, বাউল গান আছে এবং ঠাকুরের আরতি আছে, প্রসাদ বিতরণ আছে, আরতি। তা আমার তো বেশ কষ্ট হচ্ছে বলে আমি থাকবো না, তাহলে আমি রাত্রি 9টা 9:30 ঠিক থেকে যাই। আপনার নাম? আমার নাম কাজীশঙ্কর মজুমদার। কি পদে আছেন রামকৃষ্ণ এই সেবাশ্রমে? আমি সভাপতি পদে আছি।